T minus 1 minute. T minus 50 seconds. T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো শুরুতেই কাইন্ডলি সবাই একটু ইনফর্ম করবেন যে আমার ভয়েস আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। তো কাইন্ডলি সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। ওকে, তো আশা করছি সকলেই আমার ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছেন এবং আমাকে আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন। তো বিগত ক্লাসগুলোতে হচ্ছে আমরা ক্যামেরার বেসিক লেভেল থেকে শুরু করে মোটামুটি ভেতর দিকের আদ্যপান্ত প্রত্যেকটা বিষয় সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছি। ইতিমধ্যেই হয়তো আপনারা অনেকেই প্র্যাকটিস শুরু করে দিয়েছেন কিংবা প্র্যাকটিস করতে গিয়েও কিন্তু নানান ধরনের সমস্যার হয়তো ফেস করেছেন। তো আজকের ক্লাসটি হচ্ছে বেসিক্যালি প্র্যাকটিক্যাল একটি ক্লাস, অর্থাৎ আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তার আগে হচ্ছে আমি আপনাদের সাথে বিস্তারিত আরও কয়েকটা বিষয় সম্পর্কে একটু আলোচনা করব, দেন হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল করব। তো প্র্যাকটিক্যালি যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা হবে তা হচ্ছে ক্যামেরা সেট আপ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে এবং সেই সাথে হচ্ছে আপনারা ইনডোর শটের ক্ষেত্রে ক্যামেরা কিভাবে সেট আপ করবেন কিংবা আউটডোর শটের ক্ষেত্রে ক্যামেরা কিভাবে সেট আপ করবেন, কিভাবে হচ্ছে আপনারা গ্রিন স্ক্রিন সেট আপ করবেন, এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের প্র্যাকটিক্যাল ক্লাস। তো কাইন্ডলি সবাই আজকের ক্লাসটি একটু মনোযোগ সহকারে করবেন, কারণ আমরা বেসিক্যালি প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় কিংবা আমরা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি, এ সকল বিষয় নিয়েই কিন্তু আজকের ক্লাসটি সাজানো হয়েছে। তো আমরা মোটেও ধৈর্য হারাবো না, আমরা কাইন্ডলি প্রত্যেকেই হচ্ছে একটা পেপার এবং পেন নিয়ে বসবো, যাতে করে প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা নোট করে রাখতে পারি। কারণ দেখা যায় যে পরবর্তীতে আমরা যখনই প্র্যাকটিক্যাল কোনো কাজ করতে যাই তখনই কিন্তু হচ্ছে বিভিন্ন জিনিসপত্রগুলো আমরা ভুলে যাই। তো কাইন্ডলি আজকের ক্লাসটি প্রত্যেকেই একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করার চেষ্টা করব। তো শুরুতেই হচ্ছে আমি স্লাইডে চলে যাব, কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে একটু ধারণা দিব, তারপরে হচ্ছে আমরা মূলত প্র্যাকটিক্যাল ক্লাসের দিকে চলে যাব। তো শুরুতেই হচ্ছে চলে যাচ্ছি স্লাইডে। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন। কাইন্ডলি সবাই একটু দ্রুত কনফার্ম করবেন যে আমার ভয়েস আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং কম্পিউটার স্ক্রিন হচ্ছে আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। তো এর জন্য হচ্ছে কাইন্ডলি আপনারা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন যে আসলেই ঠিকঠাক ভয়েস শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিন ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা।
ওকে। ওকে। আচ্ছা, ওকে। আশা করছি সকলেই হচ্ছে আমার ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছেন এবং কম্পিউটার স্ক্রিন আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন। বেসিক্যালি আমরা এর আগে স্মার্টফোন সিনেমাটোগ্রাফির উপরে 2টো ক্লাস অলরেডি সম্পন্ন করে ফেলেছি। তো আমরা হচ্ছে অনেক বিষয় সম্পর্কেই হচ্ছে টুকটাক অলরেডি প্র্যাকটিস করেই নিয়েছি। অনেক হচ্ছে প্র্যাকটিস করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, কিংবা হচ্ছে অনেকেই হচ্ছে স্মার্টফোনে বিভিন্ন ধরনের অপশন আমরা খুঁজে পাইনি। বিভিন্ন ধরনের শট নেওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি, বা নতুন নতুন করে অনেক সমস্যা বের হয়েছে। অনেকেই অনেক রুলস অ্যাপ্লাই করতে গিয়ে পারেনি, অনেকে বুঝিনি। তো এই সকল বিষয় নিয়ে হচ্ছে আজকের হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে আপনাদের সাথে। আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে হচ্ছে অনেকগুলো বিষয় সম্পর্কে, নতুন নতুন বিষয় সম্পর্কে আলোচনা করব এবং সেই সাথে আপনাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব যে আসলে ঠিক কী কারণে কোন কোন সমস্যা হয় বা কোন কোন সমস্যা ফেস করতে পারেন আপনারা। সমস্যা আসলে আপনি ঠিক কীভাবে এটা সলভ করবেন। তো এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের ক্লাস। বেসিক্যালি আমরা নর্মালি স্মার্টফোন দিয়ে যখন সিনেমাটোগ্রাফি করতে যাই, আউটডোর হোক বা ইনডোরে যখন হচ্ছে আমরা শ্যুটগুলো নিতে যাই, তখন দেখা যায় যে আমরা অনেক কিছুই শিখলাম, অনেক কিছুই বুঝলাম, অনেক কিছুই নোট করে রেখেছি। তো আমরা যখনই একটা শট নিতে যাই তখনই আমরা ফ্রেমিং ঠিকমতো করতেছি, অ্যাঙ্গেলিং ঠিকমতো করতেছি, ভালো একটা আইএসওতে শাটার স্পিড ঠিক রেখে একটা শট দিচ্ছি। তারপরও হচ্ছে আমাদের কন্টেন্টের মান ভালো হচ্ছে না, বা আমরা যেমন চাচ্ছি তেমন হচ্ছে না। বেসিক্যালি মেইন সমস্যাটা যা হয় তা হচ্ছে আমরা তো মাত্র শিখছি এবং মাত্র হচ্ছে ক্যামেরা হাতে নিয়েই নামছি। তো আমাদের হচ্ছে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিসের দরকার এবং আমাদের আরও অনেক নলেজ গ্যাদার করা দরকার, আমাদের আরও অনেক জ্ঞানের দরকার যে আসলে ঠিক কী কারণে কী সমস্যা হচ্ছে, কিসের জন্য আমরা এটা করতে পারতেছি না, বা আমি সব কিছুই ঠিকঠাক করতেছি কিন্তু তারপর আমার শট কেন ভালো হচ্ছে না। তো আই থিঙ্ক আজকের যে প্র্যাকটিক্যাল ক্লাসটা আছে, এই প্র্যাকটিক্যাল ক্লাসটা করার পর হচ্ছে প্রত্যেকটা বিষয় আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং যার যে ধরনের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ইনশাল্লাহ আপনারা এখান থেকেই সলভ করে নিতে পারবেন। তো আশা করছি আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে করবেন, কারণ যেহেতু এটা প্র্যাকটিক্যাল ক্লাস সেহেতু হচ্ছে এই ক্লাসটা হচ্ছে এই ক্লাসে কোনোভাবেই মনোযোগ নষ্ট করা যাবে না। কারণ এই ক্লাসের প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমি খুঁটিনাটি হাতে ধরিয়ে ধরিয়ে আপনাদের বুঝিয়ে দিব যে আসলে ঠিক আমি কিভাবে লাইটিং সেট আপ করি, বা আমি কিভাবে হচ্ছে একটা স্টুডিও সেট আপ করি, হ্যাঁ আমি কোন ধরনের সমস্যা ফেস করলে তা কিভাবে সলভ করি। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাসেই বুঝিয়ে বলবো। এবং আই থিঙ্ক আপনাদের যে ধরনের সমস্যাগুলো অলরেডি আপনারা ফেস করেছেন, বা যে ধরনের সমস্যাগুলো হচ্ছে আপনাদের মধ্যে অলরেডি চলে এসেছে, এই সকল সমস্যার উত্তর কিন্তু আই থিঙ্ক আজকের ক্লাসের মধ্যেই পেয়ে যাবেন। আচ্ছা, শুরুতেই হচ্ছে প্র্যাকটিক্যাল প্রিভিউ একটা দিয়ে দিই। তা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসে আজকে মূলত আপনাদের কোন কোন বিষয় থাকছে। প্র্যাকটিক্যাল ক্লাসে হচ্ছে শুরুতেই হচ্ছে আমি আপনাদেরকে লাইটিং নিয়ে একটা বিস্তারিত বেশ ধারণা দিয়ে দিব যে লাইটিং কিভাবে কি করবেন, কোন জায়গায় লাইটিং বসালে কোন ধরনের রে পাবেন, কোন ধরনের শেড তৈরি করতে পারবেন, হ্যাঁ লাইটিং করতে গিয়ে কোন কোন সমস্যা আপনাদের ফেস করা লাগতে পারে, সেগুলো কিভাবে সলভ করবেন। আমরা ঠিক ইনডোরের ক্ষেত্রে লাইটিং কেমন রাখতে পারি এবং আউটডোরের ক্ষেত্রে আমরা লাইটিং কী লাইট ইউজ করতে পারি, এই ধরনের টোটাল মোট কথা হচ্ছে লাইটিংয়ের যত খুঁটিনাটি আছে প্রত্যেকটা বিষয় নিয়ে হচ্ছে আজকে একটা প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে। এরপরে হচ্ছে ক্যামেরা সেট আপ নিয়ে থাকবে যে আসলে ঠিক ইনডোরের ক্ষেত্রে আপনি ক্যামেরাটা ঠিক কীভাবে সেট করবেন। ক্যামেরা হচ্ছে আপনি ইনডোরে ধরেন ফেস ক্যাম ভিডিও তৈরি করতে চান, সেক্ষেত্রে ক্যামেরা কোথায় সেট করবেন, কয়টা ক্যামেরা সেট করবেন, কোন ক্যামেরা দিয়ে কীভাবে শট নেবেন, কোন ক্যামেরার কী কাজ, কোন অ্যাঙ্গেলে রাখলে আপনি ফেস ক্যামের ক্ষেত্রে ভালো একটা সুবিধা করে উঠতে পারবেন। বা হচ্ছে আপনার দুটো ফোনের এত এত মেগাপিক্সেল, তো আপনি কোন ফোনটাকে প্রাইমারি ক্যামেরা হিসেবে রাখবেন, কোন ফোনটাকে হচ্ছে সাইড অ্যাঙ্গেলে রাখবেন, সাইড অ্যাঙ্গেল হলে কোথায় রাখবেন, এই সকল বিষয় নিয়ে কিন্তু আমি একটা পূর্ণাঙ্গ ধারণা আপনাদের দিয়ে দিব। এরপরে আসা যাক হচ্ছে শুটিং মেথড, অর্থাৎ আপনি কিভাবে শ্যুট নেবেন। আপনি ক্যামেরা সেট করলেন, আপনি ভালো লাইট সেট করলেন, এবার হচ্ছে আপনি কিভাবে শটগুলো নেবেন। আপনাকে হচ্ছে বিভিন্ন ওয়েতে হচ্ছে শটগুলো নিতে হবে। আপনি চাইলেই হচ্ছে একটানা অনেকক্ষণ
আপনার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের দিকে, বা আপনি নিজে যখন ফেস ক্যাম করতে চান তো আপনার নিজের দিকে একটানা অনেকক্ষণ যদি আপনি ক্যামেরা রাখেন দেন হচ্ছে একটা একঘেয়েমি চলে আসতে পারে। তো সেজন্য হচ্ছে আপনি কীভাবে শটগুলো নেবেন বা কোন কোন শটগুলো নেবেন, আপনি একটা প্রোডাক্টের রিভিউ দিচ্ছেন সেক্ষেত্রে প্রোডাক্টের শটগুলো ঠিক কখন নেবেন, কখন হচ্ছে আপনার শটগুলো নেবেন, আপনার শটের ক্ষেত্রে আপনি কোন সাইড থেকে কোন শটটা নেবেন, এই সকল বিষয়গুলোর উপরেও একটা বেশ পূর্ণাঙ্গ ধারণা আমি আপনাদেরকে আজকের ক্লাসে দিয়ে দিব। এরপরে আসা যাক হচ্ছে স্মার্টফোন ক্যামেরা অপশন, অর্থাৎ আমরা এর আগে যে অ্যাপসটা নিয়ে আলোচনা করেছিলাম যে সিনেমা এভি5 অ্যাপস। তো এই অ্যাপসের ভিতরে আপনারা অনেকেই অনেক ফাংশন বুঝতে পারেননি, অনেকেই অনেক ফাংশন সম্পর্কে জানেন না, অনেকেই হচ্ছে অলরেডি আমরা এই অ্যাপস নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি কিন্তু অনেক বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা এখনও পাইনি। তো এই সকল বিষয়গুলোর উপরেই কিন্তু আরও একটা পূর্ণাঙ্গ ধারণা আজকের ক্লাসে আমি আপনাদেরকে দিয়ে দিব যে আসলে ঠিক এই অ্যাপসের কোন অপশন আপনারা কীভাবে সেট করবেন, কোন ফাংশনের জন্য কি হয়, কোন অপশনের জন্য কি হয়, এই টোটাল ধারণাটাও কিন্তু আজকের ক্লাসের মধ্যে পেয়ে যাবেন। এবং সেই সাথে হচ্ছে আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট রুলসগুলো বলে দিব যেগুলো হচ্ছে আমি যখন প্র্যাকটিক্যালি কোনো একটা কাজ করতে যাই বা কোনো একটা কাজ করা হয়ে ওঠে আমার, তখন যে আমি সমস্যাগুলো ফেস করি এই সমস্যার উপরে বেস করেই কিন্তু আমি কিছু রুল আপনাদেরকে বলে দিব যে আসলে আপনারা কোনো একটা কাজ করতে যাচ্ছেন আউটডোরে হোক ইনডোরে হোক, তখন এই ধরনের সমস্যাগুলো হতে পারে, আপনারা ঠিক এইভাবে কাজটা করলে এইভাবে হচ্ছে আপনারা সলভ করে নিতে পারবেন। তো এই ব্যাপারগুলো থাকছে হচ্ছে আজকের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর মধ্যেও। এর বাইরে হচ্ছে আমি আরও কয়েকটা বিষয় সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই, যেগুলো হচ্ছে আমার মনে হয়েছে যে এগুলোও আপনাদের জানা দরকার। কারণ নর্মালি আমরা যতই ক্যামেরা নিয়ে অনেক কিছু শিখি না কেন, অনেক কিছু জানি না কেন, অনেক কিছু বুঝলাম, সব কিছু করলাম, কিন্তু তারপরে দেখবেন যে কিছু সমস্যা ফেস করা লাগবেই। কিছু সমস্যা আমি অলরেডি ফেস করতেছি বা অলরেডি করি, এগুলো শিখি, দেন সেগুলোই হচ্ছে আমি আপনাদের নতুন করে আবার শেখাই। তো আমার মনে হয়েছে যে লাইটিং নিয়ে একটা বড় সমস্যা থেকে যায়, তা হচ্ছে আমরা যখন ইনডোরে শট নিতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ভালো একটা লাইটিং করি। দেখা যাচ্ছে নর্মালি ধরেন আপনি ফেস ক্যাম একটা ভিডিও করলেন, ফেস ক্যাম ভিডিও করতে গেলে আপনি ব্যাকগ্রাউন্ডে একটা ডার্কিশ টোন রাখতে চান, তো সেক্ষেত্রে সেই টোন রেখেই কিন্তু আপনি আপনার সাবজেক্টের উপরে শুধু লাইটিংটা করলেন, ব্যাকগ্রাউন্ডের দিকে তেমন একটা লাইটিং করলেন না, কারণ হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে যেহেতু ডার্কিশ একটা টোন চান। কিন্তু দেখা গেল যে আপনি সাবজেক্টের ফেস ভালোভাবে লাইটিং করছেন, সব কিছুই ঠিকঠাকই আছে, কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডের যে ডার্কিশ, ওই ডার্কিশ ওই টোনের সাথে হচ্ছে আপনার সাবজেক্টের ফেসের যে টোন সেটা যাচ্ছে না, অর্থাৎ আপনার সাবজেক্টকে খুব বেশি লাইটিং লাগতেছে। আবার যদি আপনি লো লাইটিং করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আবার খুব বেশি কাজ উঠায় নিতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন তা হচ্ছে আমরা যখন লাইটিংটা করব তখন ডেফিনেটলি একটু খেয়াল রাখবো যে যে ধরনের লাইটিংই করি, ধরেন আপনি ফেস ক্যাম ভিডিও করতে চান, আপনার মুখের উপরে হচ্ছে একটা ব্লুইশ একটা লাইট আপনি সেট করেছেন, যেটা হচ্ছে আপনার ফেসের এক সাইডে ব্লু একটা শ্যাডো দেয় যে কোনো এক সাইডে। তো কাইন্ডলি একটু খেয়াল রাখবেন যে ওই ব্লু সেম একটা শেড যাতে আপনি ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন। এর ফলে কি হয় যে সিনক্রোনাইজেশনের একটা ব্যাপার থাকে যে আসলে ব্যাকগ্রাউন্ডের লাইটিং কতটা হচ্ছে আপনার ফেস লাইটিংয়ের উপরে যাচ্ছে, এটা একটা বড় ভূমিকা রাখে। তো কাইন্ডলি আপনারা যে ধরনের লাইটিংই করেন না কেন খেয়াল রাখবেন যে ব্যাকগ্রাউন্ডে যে লাইটিং করতেছেন সেই লাইটের সাথে ম্যাচ হচ্ছে কিনা। তো আর হচ্ছে আমরা নর্মালি অনেক লাইটিং করতে মানে করে ফেলি আর কি, দেখা যায় যে ইনডোরে আমরা শট নিচ্ছি, এক্ষেত্রে আমরা প্রচুর লাইটিং করে ফেলেছি, অর্থাৎ যে লাইটিংগুলোর আমাদের দরকার নেই সেই লাইটিংও আমরা করে ফেলেছি। নর্মালি হচ্ছে আপনার শুধু এটুকুই বুঝতে হবে যে আমাদের অধিক লাইটিংয়ের কোনো দরকার নেই, আমাদের শুধু সাবজেক্টের উপর প্রপার একটা লাইটিং হচ্ছে কিনা এবং ব্যাকগ্রাউন্ড তার সাথে যাচ্ছে কিনা। আপনি যদি সেকেন্ড ইমেজটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে খুবই লো লাইটে কিন্তু দারুণ একটা সিনক্রোনাইজেশন তৈরি করা হয়েছে, অর্থাৎ আপনি এখানে ডার্কিশ একটা ভাইব তো পাচ্ছেনই, সেই সাথে হচ্ছে আমাদের যে সাবজেক্ট রয়েছে সেও কিন্তু প্রপার একটা লাইট সেখান থেকে পাচ্ছে। তো আপনাকে শুধু এই ব্যাপারটাই বুঝতে হবে, শুধু যে লাইটিং করলেই যে আমাদের কন্টেন্টের মান অনেক বেশি প্রিমিয়াম হয়ে যাবে এমন কিন্তু না। আমাদের শুধু বুঝতে হবে, আমাদের খুঁজে বের করতে হবে যে আসলে ঠিক আমরা ঠিক লো লাইটে কীভাবে আমাদের সাবজেক্টকে ফুটায় তুলতে পারি। এখন এটা ডিপেন্ড করতেছে যে আসলে ঠিক আপনি কীভাবে লাইটিং করতে চান। যখন হচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্টের রিভিউ দিতে যান তখন ডেফিনেটলি আপনার প্রোডাক্টের উপর যথেষ্ট পরিমাণ লাইটিং রাখতে হবে। আবার যখন আপনি নিজে ফেস ক্যামে কথা বলতে চান তখন অবশ্যই হচ্ছে লাইটিং সেইভাবে করে নেবেন, সেট করে নেবেন যাতে করে হচ্ছে
আপনার ফেসের সাথে প্রপার একটা লাইটিং যায়, বা খুব বেশি লাইটিংয়ের তখন দরকার হয় না। আমরা প্রত্যেকেই হচ্ছে সামান্য ডার্কিশ একটা ভাইবের মধ্যে কথা বলতে পছন্দ করি। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনারা ঠিক কীভাবে কথা বলতে চান, বা আপনি ঠিক কোন ক্যারেক্টার বেস করে কথা বলতে চান তার উপরে। এরপরে আসা যাক হচ্ছে ব্লিঙ্কিং। আমাদের অনেক ক্ষেত্রে ব্লিঙ্কিংয়ের সমস্যা ফেস করছি বা করিনি এমন হয়তো বা হয়নি। আমরা অনেকেই হচ্ছে যখনই ইনডোরের ক্ষেত্রে কোনো শট নিতে যাই, তখনই দেখা যায় যে আমাদের যে লাইটগুলো ব্লিঙ্ক করতেছে। আপনি আউটডোরে কোনো একটা মেলায় গেলেন, বা কোনো একটা দেখা যাচ্ছে আপনি রোড সাইডে ভালো একটা শট নিতে চান, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে ব্লিঙ্ক করতেছে প্রচুর পরিমাণে। তো এই সমস্যাগুলো সলভ কিভাবে করবেন? কারণ হচ্ছে আপনি নিশ্চয়ই আপনার ব্লিঙ্ক করতেছে এই অবস্থায় নিশ্চয়ই একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন না। যখন হচ্ছে আউটডোরে ধরেন আপনি একটা রাস্তায় সুন্দর একটা ভিডিও করতে যান, তখন হচ্ছে রোড লাইটের যে সমস্যাটা থাকে, বা রোড লাইটের সমস্যা করে, বা একটা মেলায় গেলেন, সেই মেলায় যে লাইট, সেই লাইটিংয়ের যে সমস্যা, এগুলো ফেস করা লাগবেই, এগুলো হয়। তো এর মেইন ব্যাপার হচ্ছে ব্যাপারটা হচ্ছে লাইট হচ্ছে একবার অন হয়, একবার অফ হয়, একবার অন হয়, একবার অফ হয়। এইভাবে কিন্তু টোটালভাবে হচ্ছে পুরো একটা লাইট সেট করা হয়। অর্থাৎ আমাদের বাসা বাড়িতে যে লাইটগুলো থাকে, এলইডি বলেন, এই লাইটগুলো হচ্ছে মূলত এইভাবে হয়। তো আমরা একটা সেকেন্ডে অনেকবার একটা লাইট ব্লিঙ্ক করে, মানে একবার অফ হয়, একবার অন হয়। এই কারণে হচ্ছে আমাদের চোখ ধরতে পারে না। কিন্তু ক্যামেরার শাটার স্পিড যেহেতু অনেক বেশি দিয়ে ফেলি আমরা, সেহেতু হচ্ছে ক্যামেরা এটা ধরে ফেলে, বা আমরা যদি কম শাটার স্পিড দিই সেক্ষেত্রেও ধরে ফেলে। তো বেসিক্যালি আপনি শাটার স্পিড আপ ডাউন করে কিন্তু এই সমস্যাটা সলভ করতে পারেন। আপনি যখন শাটার স্পিড আপ ডাউন করবেন, তখন দেখবেন যে লাইটের যে ব্লিঙ্ক, ওই ব্লিঙ্কের সাথে শাটার স্পিডের যে কোনো একটা জায়গায় যে ম্যাচ হয়। তো আপনাকে কাইন্ডলি ওই শাটার স্পিডেই শটটা নিয়ে নিতে হবে। ইনডোরের ক্ষেত্রে যে কথাটা বলবো, যেহেতু আমরা আউটডোরে শট নেওয়ার ক্ষেত্রে শাটার স্পিড মেনটেন করে হচ্ছে শটটা নিতে হবে। কারণ আপনি নিশ্চয়ই যে হচ্ছে একটা পিলার বা একটা বাইরে যে রোড সাইড লাইট, সেগুলো নিশ্চয়ই চেঞ্জ করতে পারবেন না। বা একটা মেলায় গিয়ে শট নিচ্ছেন, আপনি সেখানে নিশ্চয়ই লাইট চেঞ্জ করে শট নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে শাটার স্পিড মেনটেন করেই হচ্ছে শট নিতে হবে। আর ইনডোরের ক্ষেত্রে বলে রাখি, ইনডোরের ক্ষেত্রে আমরা যখন লাইটিং করব বা লাইটগুলো কিনতে চাই, তখন ডেফিনেটলি একটু খেয়াল রাখবো যে আমরা যখনই লাইট কিনতে যাই দোকানে একটু লাইটটার জ্বালায়, দেন হচ্ছে একটু ফোনের ক্যামেরা অন করে একটু দেখবো আসলে ঠিক ব্লিঙ্ক করে কিনা। আমরা নর্মালি ব্লিঙ্ক করা লাইটগুলো অ্যাভয়েড করে হচ্ছে আমাদের স্টুডিও সেট আপটা করবো, যারা হচ্ছে ইনডোরে শট নিতে চাই। নর্মালি যারা হচ্ছে সফট বক্স বা লাইটিংয়ের যে কোনো সোর্সই আমরা ব্যবহার করি না কেন ইনডোরের ভেতরে, আমরা ডেফিনেটলি একটু খেয়াল করবো যে আমরা যাতে যে লাইটগুলো ব্লিঙ্ক করে এগুলো যাতে আমরা অ্যাভয়েড করতে পারি। নর্মালি ব্লিঙ্ক করে যে লাইটগুলো, এগুলো একটু কম দামের হয়ে থাকে। আপনারা একটু খেয়াল রাখবেন যাতে করে হচ্ছে একটু হাই রেঞ্জের দিকে যাওয়া যায়, কারণ হাই রেঞ্জের লাইটগুলোতে ব্লিঙ্ক করার সম্ভাবনা খুবই কম থাকে। বা উচ্চমানের যে লাইটগুলো থাকে আর কি, এলইডি লাইটগুলো আপনারা একটু ভালো দাম দিয়ে কিনলে মোটামুটি ব্লিঙ্কের এই সমস্যাটা থাকবে না আশা করছি। তারপরও যদি ইনডোরে দেখা যায় যে লাইটিং করার পরও যদি ব্লিঙ্ক আসে, তবে সেক্ষেত্রে হচ্ছে আপনারা শাটার স্পিড ম্যাচ করে হচ্ছে দেন শট নেবেন। আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছে ডিফারেন্সিয়েশন নিয়ে। অর্থাৎ আমরা আউটডোরে কোনো একটা শট নিতে গেলাম, তো এক্ষেত্রে ধরেন সূর্যের আলোতেই আমরা একটা শট নিচ্ছি, কিন্তু আমরা এ একটা সাবজেক্ট, বি একটা সাবজেক্ট ধরেন। তো এ সাবজেক্ট থেকে বি সাবজেক্টে আমরা যখন ক্যামেরা মুভ করতেছি, তখন দেখা যাচ্ছে যে এ যে সাবজেক্ট ছিল দুজন মুখোমুখি, এ সাবজেক্টে ভালো সূর্যের একটা লাইটিং পাচ্ছে, কিন্তু বি সাবজেক্ট হচ্ছে সূর্যের অপোজিটে পড়ে গেছে। তো ফলে তার ফেসের একটা উল্টো দিকে একটা লাইটিং পড়ে যাচ্ছে, তাকে আমরা সুন্দরভাবে ফুটায় তুলতে পারতেছি না। তো বেসিক্যালি আমাদের এই জিনিসগুলো আউটডোরে যখন শট নিব, তখন হচ্ছে একটু খেয়াল রাখতে হবে যে আমরা ঠিক সূর্যটাকে কিভাবে ইউজ করতেছি। এবং আপনি নর্মালি একটা জিনিস খেয়াল করেন যে এইখানে প্রথমে যে ছবিটা দেখানো হয়েছে, এই ছবিতে হচ্ছে মূলত সূর্যের যে রশ্মি, এটা ডিরেক্ট ক্যামেরার উপর এসে পড়তেছে, এবং এর ফলে কিন্তু আমরা দুটো বিল্ডিংয়ের টপ একটা যে জায়গাটা, এই জায়গাটাতে ভালো একটা ভিউ পাচ্ছি না। তো এই সমস্যাটা হচ্ছে আমরা আউটডোরে যখন আমাদের সাবজেক্টকে হচ্ছে সিনেমাটোগ্রাফি করব বা সাবজেক্টকে নিয়ে যখন ভিডিওগ্রাফি করব, তখন এই সমস্যাগুলো ফেস করব আমরা। তো কাইন্ডলি আমরা একটু খেয়াল রাখবো যে আসলে ঠিক কোন অ্যাঙ্গেলে বা কোন ওয়েতে শটটা নিলে আমরা
সানটাকেও সুন্দরভাবে ইউজ করতে পারি এবং সেই সাথে হচ্ছে আমাদের সাবজেক্টটাকেও হচ্ছে সানের ভিতরে খুব সুন্দরভাবে ফুটাই তুলতে পারি। আপনি সেকেন্ড যে ইমেজ আছে এই ছবিটা দেখলেও দেখতে পারবেন যে এখানের স্টোরিটা খুবই স্ট্রং। এখানে সূর্যের লাইটিংটাকে খুব দারুণ ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, সেই সাথে আপনি ওই পাশের যে ভিউ অর্থাৎ সূর্যের আলো যে দিক দিয়ে আসতেছে আপনি ওই দিক থেকে যে গাছপালাগুলো, রাস্তার অপোজিটে যে একটা ঘর আছে সেটাও দেখতে পাচ্ছেন, রাস্তার সাইডে যে দু চারটা মানুষ আছে তাও আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই পাশে যে একটা সুন্দর গাছ আছে সেটাও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি এই জিনিসটাই হচ্ছে আপনাদের বের করতে হবে যে আসলে সূর্যকে ঠিক কিভাবে কাজে লাগাবো এবং সূর্যকে কাজে লাগিয়ে আমাদের সাবজেক্টকে কিভাবে ফুটাই তুলবো সেটাই হচ্ছে আমাদের বের করে আনতে হবে। আমরা যাতে এ থেকে বি রোলে যেতে গিয়ে যাতে একটা ক্যারেক্টার খুব ভালোভাবে প্লে করাইতে পারছি, কিন্তু বি রোলের ক্ষেত্রে দেখা যায় যে বি যে সাবজেক্ট সেই সাবজেক্টের ভালো একটা শট নিতে পারলাম না। তো বেসিক্যালি আমাদের এই ব্যাপারটার দিকে একটু খেয়াল রাখতে হবে যে আসলে ঠিক সূর্যের ডিরেকশন মেনটেন করে হচ্ছে আমরা শটটা নিব। আচ্ছা, এরপরে আসে হচ্ছে র শেডের একটা ব্যাপার থাকে, কারণ হচ্ছে আমরা দেখা যায় যে আমরা তো ডিরেক্ট সানের শট নিই না, ডিরেক্ট সানে শট করি না, আমরা হচ্ছে একটু শ্যাডো বা একটু ছায়া আছে যে জায়গায় এই জায়গাতে হচ্ছে একটু শট নিয়ে থাকি। তো দেখা যায় যে আমরা একটা গাছের আড়ালে বা একটা গাছের নিচে হচ্ছে সুন্দর করে একটা শট নিচ্ছি। তো এক্ষেত্রে সমস্যা যেটা হয় তা হচ্ছে আমাদের ফেসের লাইট কেমন হয়, আপনি প্রথম ছবিটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে সূর্যের একটা শেড আমাদের তার সাবজেক্টের ফেসে এসে পড়তেছে, এর ফলে সাবজেক্টের ফেস ভ্যালু হচ্ছে অনেক পরিমাণে কমে যায়। তো আমাদের এই দিকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা সানের মধ্যে শট নিব ঠিকই, কিন্তু ডিরেক্ট শেড যাতে অ্যাভয়েড করা যায় আর কি, ডিরেক্ট শেড যাতে ফেসের উপরে না পড়ে। এবং তারপরেও যদি হচ্ছে আমাদের ক্যারেক্টার ডিমান্ড করে যে আসলে তার ফেসের শেড ফালানো দরকার, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমরা শেড ইউজ করতে পারবো, কিন্তু কোনোভাবেই যাতে আমাদের সাবজেক্টের ফেস ভ্যালু কমে না যায়। আপনি সেকেন্ড ইমেজটা দেখলেই হচ্ছে দেখতে পারবেন যে এখানে কোনো শেড নেই, এটা আউটডোরেই শ্যুট করা হয়েছে, কিন্তু কোনো শেড কিন্তু ফেসের উপরে নেই, কিন্তু তারপরে ফেসের উপর পারফেক্ট একটা লাইটিং সেখান থেকে দেখতে পাচ্ছেন। আপনি থার্ড ইমেজ দেখলেও দেখতে পারবেন যে এখানে মূলত সাবজেক্টের উপরে হচ্ছে একটা বেশ শেড ফেলা হয়েছে সানের, এর ফলে হচ্ছে আমাদের যে সাবজেক্ট রয়েছে তার ভ্যালু অনেকটাই কমে গেছে। আপনি এই অবস্থায় সাবজেক্টকে দেখতে মোটেও ক্যাচি লাগতেছে না বা খুব বেশি প্রিমিয়াম লাগতেছে না, কিন্তু সেকেন্ড যে ইমেজ আছে এই ইমেজটা আপনি ফেসের উপর যথেষ্ট একটা লাইটিং আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু তারপর হচ্ছে সাবজেক্টকে আপনি সুন্দরভাবে ফুটাই তুলতে পারতেছেন। এক্ষেত্রে আপনার সাবজেক্ট মোটামুটি একটা প্রিমিয়াম ভাইব দিবে আপনাকে। তো কাইন্ডলি আমরা একটু খেয়াল করব যে আমরা ঠিক সূর্যের শেড যখন ব্যবহার করতে যাই বা সূর্যের শেডের মধ্যে যখন কোনো একটা ভিডিওগ্রাফি করতে যাই বা কোনো একটা শট নিতে যাই, তখন যাতে হচ্ছে শেডকে ভালোভাবে হয় অ্যাভয়েড করব, আর যদি শেড ইউজই করতে হয় তবে আমরা যাতে প্রপারভাবে ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছে প্রপার লাইটিং নিয়ে। আমরা তো আউটডোরে যখন কোনো একটা শট নিব তখন হচ্ছে আমরা নিশ্চয়ই সফট বক্স নিয়ে যাব না, বা আমাদের যে নর্মাল লাইটগুলো আছে এগুলো নিশ্চয়ই নিয়ে যাব না, আমরা নিশ্চয়ই সানের ভিতরেই সান যে লাইট আছে এই লাইটের ভিতরে কাজ করার চেষ্টা করব আর কি। তো বেসিক্যালি এক্ষেত্রে কি হয় যে আমরা সানটাকে প্রপারলি ইউজ করি না, আমরা প্রপার একটা লাইটিং বের করতে পারি না। নর্মালি দেখা যায় যে আপনি সেকেন্ড ইমেজটার দিকে যদি তাকান এক্ষেত্রে দেখতে পারবেন যে পেছনে যে সূর্যের একটা বেশ তেজ রয়েছে সেটা হচ্ছে বোঝা যাচ্ছে, এবং সেই সাথে হচ্ছে আমাদের সাবজেক্ট সেও কিন্তু তাকে বেশ চার্মফুল লাগতেছে, অর্থাৎ আমাদের সাবজেক্টও ফুটাই তুলতে পারতেছি এবং সেই সাথে ব্যাকগ্রাউন্ডে যে সূর্য রয়েছে তাকেও কিন্তু আমরা বেশ ভালোভাবে ক্যাচ করতে পেরেছি। এবং প্রথম যে ইমেজ আছে এই ইমেজে শুধু আমরা শেডটাকে ইউজ করেছি, অর্থাৎ সূর্য এখানে দেখা যাচ্ছে না, কিন্তু সূর্যের যে একটা প্রপার শেড আমাদের সাবজেক্টের উপর পড়েছে এই ব্যাপারটাকে হচ্ছে আমরা সেখান থেকে তুলে আনতে পারতেছি। এই ক্ষেত্রে আবার দেখা যায় যে আমাদের সাবজেক্টের ফেসেও কিন্তু পর্যাপ্ত লাইটিং আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমরা যখন সানের ভিতরে শট নিতে যাই তখন হচ্ছে যদি আনফর্চুনেটলি সান ক্যামেরার ফ্রেমে চলে আসে দেন হচ্ছে আমাদের সাবজেক্টের ফেস থেকে লাইট অনেকটাই চলে যায়। এক্ষেত্রে আপনি একটু খেয়াল রাখবেন যে আমি কিভাবে প্রপার লাইটিং করতে পারি, অর্থাৎ খুব বেশি সান যাতে না চলে আসে, আবার সাবজেক্টের ফেসেও যাতে খুব বেশি লাইটিং না হয়ে যায় বা খুব বেশি ডার্কনেস না হয়ে যায়। এক্ষেত্রে আপনারা বিভিন্ন রিফ্লেক্টর ইউজ করতে পারেন, যেমনটা হচ্ছে করবেন। তো খেয়াল রাখবেন যাতে হচ্ছে প্রপার একটা লাইটিং আপনি ব্যালেন্স করতে পারেন।
কারণ হচ্ছে আমরা যখন আউটডোরে শট নেব ডেফিনেটলি সানের সাথে আমাদের একটা মোকাবেলা করাই লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে প্রপার লাইটিংয়ের একটা ব্যাপার অলওয়েজ মাথার মধ্যে গেঁথে নিয়েই কিন্তু আপনারা আউটডোরে নামবেন। আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছে প্রপার মিক্সিং নিয়ে। আমরা আউটডোরে শট নেওয়ার ক্ষেত্রে অনেক কিছুই তো জানলাম, অনেক কিছুই শিখলাম। তো বেসিক্যালি যে জিনিসটা হয় যে আমরা সব কিছুই ঠিকঠাকই করছি, সানকেও প্রপারলি ইউজ করতেছি, কিন্তু প্রপার একটা মিক্সিং করতে পারতেছি না। দেখা যায় যে আমরা শ্যাডো এবং হচ্ছে লাইটের যে প্রপার মিক্সিং, এই মিক্সিংটা হচ্ছে আমাদের দরকার হয়ে পড়ে। যে আসলে ঠিক আমার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট আসলে ঠিক যে ওয়েতে আছে বা সাবজেক্টে যে ক্যারেক্টার রয়েছে এই ক্যারেক্টার আসলে ঠিক তাকে স্যুট করতেছে কিনা, এবং যদি স্যুট করেও তাকে হচ্ছে লাইট এবং ডার্ক এই দুটো শ্যাডোর মধ্যে হচ্ছে কিভাবে তাকে ফুটায় তুলতে পারি আমি। তো কারণ হচ্ছে আপনি যখনই আউটডোরে শট নিতে যাবেন তখনই আপনি প্রপার একটা লাইট তো সেখানে পাবেন, এবং সেই সাথে হচ্ছে একটা শ্যাডো তো থাকবেই, কারণ যেখানেই সান সেখানেই শ্যাডো থাকবেই। তো এই দুটোকে প্রপার একটা মিক্স করে কিভাবে হচ্ছে আপনি আপনার সাবজেক্টকে ফুটায় তুলতে পারেন এবং সেই সাথে দারুণ একটা শট নিতে পারেন। আপনাকে যদি আমি প্রথম ইমেজটা দেখাই, এখানে হচ্ছে আপনি লাইটের একটা ভালো সোর্স দেখতে পাচ্ছেন, শ্যাডোরও একটা প্রপার সোর্স মানে শ্যাডো দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে আমাদের সাবজেক্ট কিন্তু তার সাথে প্রপার মিক্স করে ফেলেছি আমরা। তো এই ধরনের আইডিয়াগুলো একটু থাকতে হবে আমাদের, বা এই ধরনের আইডিয়াগুলো আনতে হবে যে আমরা আউটডোরে শট নেওয়ার ক্ষেত্রে লাইটিং এবং হচ্ছে শ্যাডো এই দুটোর মিক্সিং কিভাবে করব। কারণ আমরা চাইলেও হচ্ছে শ্যাডো অ্যাভয়েড করতে পারবো না, চাইলে হচ্ছে লাইট অ্যাভয়েড করতে পারবো না। আমাদের হচ্ছে এই দুটোকে মিক্স করেই কিন্তু সব কিছু করতে হবে, কারণ যেখানেই আপনি লাইটিং করবেন ডেফিনেটলি সেখানে শ্যাডো পাবেন। তো এই দুটোকে মিক্সিং করার একটা ব্যাপার থাকে। আপনি সেকেন্ড ইমেজটা দেখলে বুঝতে পারবেন আসলে যে এখানে ঠিক শ্যাডো এবং লাইটিংয়ের কি প্রপার মিক্সিং করা হয়েছে। অর্থাৎ আপনি দেখলেই বুঝতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যথেষ্ট ডার্ক করা হয়েছে। অর্থাৎ আপনি এটা হচ্ছে মূলত ইনডোরের একটা শট। এটা হচ্ছে আমার সাবজেক্টকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ডার্কিশ, কিন্তু তার মধ্যে থেকেও হচ্ছে আমি সাবজেক্টকে প্রপার একটা লাইটিং দিয়েছি, এবং সেই সাথে তার ফেসের সাথে তার ক্যারেক্টারের সাথে হচ্ছে একটা ডার্কিশ ভাইব রেখেই কিন্তু শ্যাডো এবং হচ্ছে লাইটিংয়ের একটা প্রপার মিক্সিং আমি করেছি এখানে। তো আপনারা হচ্ছে যারাই যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে চান না কেন, যারাই হচ্ছে ভিডিও তৈরি করেন না কেন, তারাই হচ্ছে একটু খেয়াল রাখবেন যাতে লাইট এবং শ্যাডো এই দুটোর একটা প্রপার মিক্সিং যাতে আপনি করতে পারেন। আর এবং আপনার মাথায় অনেকগুলো আইডিয়া আগে থাকতেই গ্যাদার করে রাখবেন যে ঠিক আমি এইভাবে এই শটটা নিতে চাই, এইভাবে এটা করলে এটা দেখতে মাছ মোর প্রিমিয়াম লাগবে। তো এই বিষয়গুলো সম্পর্কেও হচ্ছে একটু প্রপার আইডিয়া রাখবেন। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ক্যামেরা সেট আপ প্রবলেম। অর্থাৎ ক্যামেরা সেট আপ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। মানে আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে ক্যামেরাটা ঠিক কীভাবে সেট করব, বা ক্যামেরাটা কোথায় রাখলে বেশি ভালো লাগবে, বা ক্যামেরাটা কিসের সাথে সেট করব, এই কয়েকটা ব্যাপার একটু থাকে আর কি। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আগে হচ্ছে পজিশন সেট করবেন যে আসলে ঠিক আপনি ঠিক কোন জায়গাটায় বসে কথা বলতে চান আর কি। তো সেই জায়গাটা আগে সেট করবেন, এবং আপনার ব্যাকগ্রাউন্ড আগে সেট করবেন যে আসলে ঠিক আপনি কোন ব্যাকগ্রাউন্ডের মধ্যে ঠিক ফ্রেমে কতটুকু আনতে চান। দেন হচ্ছে আপনি আপনার ফোনটাকে হচ্ছে সেইভাবে রেখে দেন হচ্ছে আপনি দুই একটা শট নিয়ে দেখলেন যে আসলে ঠিক আপনার একটু ডানে সরে বসা উচিত, একটু পেছনে সরে বসা উচিত, নাকি হচ্ছে একটু সামনে আগায় বসা উচিত, কিভাবে বসা উচিত, বা ক্যামেরা একটু মুভ করা দরকার হবে কিনা। তো এই সকল বিষয়গুলো হচ্ছে আপনি প্রপার সেট করার পর আপনি ক্যামেরা ওখানেই সবসময়ের জন্য হচ্ছে এস্টাবলিশড করে দিবেন, মানে সে যাতে ওইখানে সবসময় থাকতে পারে আর কি, এরকম একটা ব্যবস্থা করে দিবেন। এখন এখানে একটা মেইন ব্যাপার থাকে যে আসলে আমরা ক্যামেরা হচ্ছে ইনডোর শটের ক্ষেত্রে কোন ধরনের শটগুলো নিব তার উপর ডিপেন্ড করবে যে ক্যামেরাটা ঠিক আপনি কীভাবে বসাবেন। আপনি লোতে বসাইতে পারেন, আপনি হাই অ্যাঙ্গেলে বসাইতে পারেন, আবার আপনি আই লেভেলে বসাইতে পারেন। তো এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি ঠিক কোন কোন ধরনের শট নিতে চান তার উপরে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন টেবিলের উপর বসে কথা বলছেন তখন একটা ট্রাইপড ইউজ করতে পারেন, হ্যাঁ, যেটা হচ্ছে প্রথম ছবিতে দেখানো হচ্ছে আর কি। এবং সেকেন্ড ইমেজে দেখা যায় ছোটো একটা ট্রাইপড আপনি টেবিলের উপরে রেখেই কিন্তু ফেস ক্যাম ভিডিও আপনি অনায়াসে করে ফেলতে পারেন। তো এইখানে মেইন ব্যাপারটা হচ্ছে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড আপনার ফ্রেমে ঠিক কতটুকু আনতে চান,
এবং আপনার শরীরের কতটুকু অংশ হচ্ছে আপনি সেখানে আনতে চান, এই দুটো বিষয় একসাথে সেট করেই কিন্তু দেন আপনি ক্যামেরার পজিশনটা সেট করবেন আর কি। এরপরে আসা যাক হচ্ছে আচ্ছা মোর ক্যামেরাস। কি হয় যে আমরা তো আউটডোরে শট নিই বা ইনডোরে শট নিই, যেভাবেই শট নিই না কেন, এক্ষেত্রে সমস্যা যেটা হয় তা হচ্ছে আমরা একটা অ্যাঙ্গেল থেকে একটা শট নিই এবং অন্য একটা অ্যাঙ্গেল তখন বিবেচনা করি। তো এটা বেশ একটা ঝামেলার ব্যাপার যে আপনি আসলে একটা শট, ধরেন অর্ধেক শটটা হচ্ছে একটা একটা ডায়লগ, এই ডায়লগের অর্ধেকটা অংশ হচ্ছে আপনি এই অ্যাঙ্গেল থেকে নিতে চান, অর্ধেকটা অংশ হচ্ছে ওই অ্যাঙ্গেল থেকে নিতে চান, বা আপনার দুটো সাবজেক্ট হলে একটা সাবজেক্টে একটা ডায়লগ বলতেছে, দেন অপর সাবজেক্ট অন্য একটা ডায়লগ বলতেছে। তো দুইজনকে একটা ক্যামেরা দিয়ে ক্যাপচার করা আপনার জন্য খুবই হ্যাসেল হবে এবং খুবই সমস্যার একটা ব্যাপার হবে। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে বেশি করে দুটো তিনটে ক্যামেরা ইউজ করতে পারেন বা দুটো তিনটে স্মার্টফোন ইউজ করতে পারেন। একটা হচ্ছে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে রাখতে পারলেন, আপনার সাবজেক্ট যদি নিজেই কথা বলে সেক্ষেত্রে তিনটা অ্যাঙ্গেলে তিনটা ক্যামেরা হচ্ছে আপনি বসাই দিলেন। এতে করে কি হলো, আপনার সাবজেক্ট জাস্ট একবারই ডায়লগ দিল, আপনি তিনটা অ্যাঙ্গেলের ভিউ পেয়ে গেলেন। সেখান থেকে হচ্ছে আপনি এডিটে গিয়ে কাট করে আপনি আপনার ইচ্ছে পছন্দ মতো রেখে দিলেন। আবার যখন আপনার দুটো সাবজেক্ট থাকতেছে বা একাধিক সাবজেক্ট থাকতেছে তো সেই সময় আপনি যেটা করলেন, ক্যামেরাটা কি হচ্ছে একটা সাবজেক্টের ফেসের দিকে দিলেন, আরেকটা সাবজেক্টের ফেসের দিকে আরেকটা ক্যামেরা দিলেন, দেন হচ্ছে দুইজনকে যাতে একসাথে ক্যাপচার করা যায় এর জন্য থার্ড একটা ক্যামেরা দিলেন। এক্ষেত্রে কি হয় যে হ্যাঁ একসাথেই কিন্তু আপনি অনেকগুলো শট পেয়ে যাবেন এবং সেখান থেকে হচ্ছে আপনাকে বারবার আর একই ডায়লগ ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে বা ভিন্ন ভিন্ন ফ্রেমে কিন্তু আর উঠাতে হবে না। তো এই জন্য আমি অলওয়েজ সাজেস্ট করি যে আপনারা একটু যাতে বেশি করে ক্যামেরা ইউজ করতে পারেন বা দুটো ক্যামেরা যাতে ইউজ করেন, কারণ একটা ক্যামেরা দিয়ে হচ্ছে ইনডোর শটের ক্ষেত্রেই চিন্তা করেন যে ইনডোর শটের ক্ষেত্রে আপনি হচ্ছে ফেস ক্যাম ভিডিও করতে চান বা কোনো একটা জিনিসের রিভিউ দিতে চান, তখন আপনি কথা বলতেছেন যখন, তখন হচ্ছে প্রাইমারি যে ক্যামেরা সেটা হচ্ছে আপনাকে ক্যাপচার করতেছে এবং সেকেন্ড একটা ক্যামেরা রাখলেন যেটা হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করতেছেন সেই ক্যামেরাটা হচ্ছে সেকেন্ড ওই ছবিগুলো বা ওইগুলো হচ্ছে ক্যাপচার করতেছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ক্ষেত্রে অনেক কষ্ট কম হবে এবং খুব সহজেই হচ্ছে দুটো তিনটে অ্যাঙ্গেলে কিন্তু আপনি বা দুটো তিনটে ফ্রেমে আপনি হচ্ছে ফুটেজগুলো পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আপনার জন্য খুবই সুবিধা হবে। তো আপনারা খেয়াল রাখবেন যাতে একের অধিক ক্যামেরা রাখা যায় আর কি। আচ্ছা এরপরে আসা যাক হচ্ছে লক দ্য ক্যামেরা। আপনি যখন কোনো একটা স্টুডিও সেট আপ করছেন বা হচ্ছে ইনডোরে কথা বলার জন্য প্রপার সব কিছুই ঠিকঠাক করে ফেলেছেন, তখন হচ্ছে বেসিক্যালি একটা জিনিস করবেন, তা হচ্ছে ক্যামেরাটাকে লক করে দিবেন ওইখানে। দেখা যায় যে আমরা প্রত্যেক দিন স্টুডিও সেট আপ করা খুবই টাফ, আপনার প্রত্যেক দিন খুঁজে বের করতে হবে যে গতদিন কোথায় বসছিলাম, কতদিন কোন ফ্রেম ছিল, কতদিন কিভাবে ছিলাম। তো এই সমস্যা অ্যাভয়েড করার জন্য আপনি যেটা করতে পারেন, ক্যামেরাটিকে লক করে দিবেন। হ্যাঁ আপনি শুধুমাত্র হচ্ছে ধরেন আপনার যদি ডিএসএলআর থাকে তাহলে হচ্ছে ট্রাইপড ওইখানে লক করা থাকবে, আপনি জাস্ট শুধু ক্যামেরাটিকে তার উপরে বসিয়ে দিবেন। হ্যাঁ আর হচ্ছে যদি স্মার্টফোন থাকে আপনি স্মার্টফোনের যে কেস, এই কেসটাকে ঠিক কোথায় রাখলে হচ্ছে ভালো হবে আর বারবার খোলার দরকার হবে না, বারবার সরানোর দরকার হবে না, এই দিকে একটু খেয়াল রাখবেন। হয় কি আমাদের বাসাবাড়ির ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে আমরা যেখানে স্টুডিও সেট আপ করি সেখানে যদি বারবার প্রত্যেক দিন স্টুডিও সেট আপ করা লাগে এবং বারবার সেখানে নড়াচড়া করা লাগে, তো এটা একটা দারুণ হ্যাসেলের ব্যাপার হয়। তো খেয়াল করবেন যে আপনারা যাতে হচ্ছে ক্যামেরাটিকে কোনো একটা জায়গায় হচ্ছে সুন্দর করে লক করে রাখতে পারেন। এর ফলে হচ্ছে আপনি শুধু গেলেন, ক্যামেরাটিকে সেট করলেন এবং আপনি শট দেওয়া শুরু করে দিলেন। আপনার ক্ষেত্রে কষ্ট খুবই কম, বারবার হচ্ছে আপনাকে দেখতে হবে না যা লাইটিং ঠিক আছে কিনা, গতদিন লাইটিং যেভাবে করছিলাম আজকের সেই লাইটিং আছে কিনা। তো এই ব্যাপারগুলো হচ্ছে একটু খেয়াল রাখবেন। আর স্মার্টফোনের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের কেস বা লকিং কেস, যেমন হচ্ছে আপনি প্রথম ইমেজটা দেখলেই বুঝতে পারবেন যে এই ধরনের লকিং কেসগুলো হচ্ছে পাওয়া যায়। তো এই ধরনের কেসগুলো কিনলে কি হবে যে আপনি ক্যামেরাটিকে কেসটিকে হচ্ছে সর্বদাই হচ্ছে একটা জায়গায় লক করে রাখতে পারবেন। আর যারা হচ্ছে নিজেরা এমন একটা রুম যদি না থাকে যে পার্সোনাল স্টুডিও, অর্থাৎ সেখানে অন্য মানুষের যাতায়াত নেই বা আপনার দিনের মধ্যে যাওয়া আসা করার দরকার হয় না, তাদের ক্ষেত্রে ব্যাপারটা খুবই সুবিধাজনক। কিন্তু যাদের ক্ষেত্রে এমন হয় যে আপনারা ইনডোরে শট নিচ্ছেন, বারবার হচ্ছে আপনার যাওয়া আসা করা লাগে,
বা হচ্ছে প্রত্যেক দিন শট নেওয়ার পর হচ্ছে সেই সেট আপ সরিয়ে ফেলা লাগে, তাদের ক্ষেত্রে হচ্ছে এই ব্যাপারটা খুবই কাজে দেবে। নর্মালি আমি একটা কথা বলি, তো হচ্ছে আমি আমার স্টুডিওতে যখন শট নিই তখন হচ্ছে একটা স্টুডিওতে বিভিন্ন সাইডে বিভিন্ন ওয়ালে হচ্ছে বিভিন্ন শটগুলো নেওয়া লাগে। তো এক্ষেত্রে বিভিন্ন মডেলের জন্য বিভিন্ন অ্যাঙ্গেল ফ্রেম রাখা লাগে। তো এই ক্ষেত্রে হচ্ছে সবার জন্য আলাদা আলাদা করে সেট আপ রেডি করে রাখা সম্ভব না। তো এই ক্ষেত্রে আমি যেটা করি তা হচ্ছে কোন মডেলের ক্ষেত্রে কতটুকু হচ্ছে কোন জায়গায় ক্যামেরা বসিয়েছিলাম, এটা হচ্ছে আমি আমার ট্রাইপড যখন নিচে রাখি তখন ফ্লোরে হচ্ছে মার্কার দিয়ে আমি দাগ দিয়ে রাখি, যার ফলে আমি বুঝতে পারি যে আসলে ঠিক আমার মডেল যখন গতদিন এখানে বসছিল আমি হচ্ছে ঠিক ট্রাইপড এই জায়গাটায় বসিয়েছিলাম। তো আপনারা এটাও করতে পারেন, এটা হচ্ছে আই থিঙ্ক আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছে ডিস্টেন্স নিয়ে। আমরা আসলে কয়েকটা জিনিস নিজেরা বুঝি না যে আসলে ঠিক কতটুকু ডিস্টেন্সে হচ্ছে আমরা শটটা নিতে চাই বা কোন ক্ষেত্রে কতটুকু ডিস্টেন্সে শট নিব। বেসিক্যালি এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি ঠিক কি করতেছেন ইনডোর শটের ক্ষেত্রে বা আউটডোর শটের ক্ষেত্রে কি করতেছেন তার উপরে। আপনি ইনডোরে নর্মাল চিন্তা করেন, আপনি হচ্ছে এতক্ষণ ধরে কথা বলতেছিলেন বা কুকিং চ্যানেলের কথাই ধরেন যে আপনি হচ্ছে এতক্ষণ ধরে বলতেছিলেন যে আপনি এইটা রান্না করবেন, এর জন্য হচ্ছে এটা লাগবে, আপনি এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে হচ্ছে একটা শট নিয়ে নিলেন। কিন্তু আপনি যখন একটা পেঁয়াজ কাটা শট নেবেন ডেফিনেটলি আপনার ক্যামেরা অনেক কাছে নিতে হবে। ওকে, তো এই ব্যাপারগুলো হচ্ছে একটু খেয়াল রাখতে হবে যে আসলে ঠিক আমি ক্যামেরা কখন কতটুকু ডিস্টেন্সে রেখে হচ্ছে শটগুলো নিব। আর এইটা বোঝার একটা সোজা উপায় হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, তা হচ্ছে ঠিক ফ্রেমটা সেট করে নিতে পারেন। যে দেখা যায় যে আমি যে কড়াইতে রান্না করতেছি, যেমনটা হচ্ছে প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন, এই কড়াইতে রান্না করার সময় কি করা লাগে যে আমার কড়াইয়ের বাইরের অংশ দেখানোর কোনো দরকার নেই, শুধুমাত্র কড়াইয়ের ভেতরের অংশটুকু থাকলেই হচ্ছে। তো যতটুকু ডিস্টেন্সে কড়াইয়ের ভেতরের অংশটুকু আসে এতটুকু রেখেই হচ্ছে আপনি শটটাকে কমপ্লিট করে ফেলতে পারেন। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি আপনার ক্যামেরা ফ্রেমের বাইরে কতটুকু অংশ আনতে চান এবং ক্যামেরার ফ্রেমের ভেতরে কতটুকু অংশ আপনি রাখতে চান, এতটুকুই। সেকেন্ড ইমেজটা দেখলে আপনারা দেখতে পারবেন যে এক্ষেত্রে হচ্ছে ক্যামেরাটিকে যতটুকু দূরত্বে রাখা সম্ভব এতটুকু দূরত্বে রাখার পর কিভাবে আপনি এটিকে সেট করে রাখবেন এটি হচ্ছে আপনাকে একটু বুঝতে হবে যে আসলে ঠিক আমি প্রত্যেক দিন যখন শট দিব বা একটা প্রোডাক্টের রিভিউ দিব আমার ক্যামেরাটা ঠিক এই অ্যাঙ্গেলে থাকবে, এই ফ্রেমে আমি প্রত্যেক দিন শট নিব। তো সেইভাবেই হচ্ছে আপনাকে সেই ডিস্টেন্সটা মেনটেন করে রাখতে হবে অলওয়েজ। এই জন্য হচ্ছে আপনি যেভাবে পারেন ক্যামেরাটিকে হচ্ছে সেট করে রাখবেন বা ট্রাইপড থাকে যেটা থাকে আপনি সেটা হচ্ছে সেভাবে সেট করে নেবেন। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ক্যামেরা সুইচ করা নিয়ে। আমরা অনেকেই হচ্ছে সেলফ ভিডিও তৈরি করতে চাই। এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ফ্রন্ট ক্যামেরার থেকে ব্যাক ক্যামেরাতে শ্যুট নিতে বেশি পছন্দ করি, কারণ ব্যাক ক্যামেরাতে হচ্ছে মেগাপিক্সেল বেশি থাকে, রেজুলেশন বেশি থাকে। তো এই জন্য হচ্ছে আমরা ব্যাক ক্যামেরা ইউজ করতে চাই। তো এই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনারা ব্যাক ক্যামেরা দিয়েও হচ্ছে দারুণ সব ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে আসলে ঠিক আপনি কখন হচ্ছে ক্যামেরাটিকে সুইচ করবেন বা আপনি যখন কোনো একটা ভিডিও তৈরি করতে যাচ্ছেন সেটা হচ্ছে যথেষ্ট প্র্যাকটিস করার পর হচ্ছে আপনি এটা করতে পারবেন। কারণ দেখেন যখন হচ্ছে আপনি সেলফ ভিডিও তৈরি করতেছেন তখন কিন্তু আপনি আসলে ডিসপ্লে দেখতে পারতেছেন যে আসলে ঠিক আপনার কতটুকু ফ্রেম আসতেছে, আপনাকে দেখা যাচ্ছে কিনা, আপনার মাথা কেটে যাচ্ছে কিনা এবং আপনার যে আশপাশের ব্যাকগ্রাউন্ড এটা কতটুকু আসতেছে। এবং আপনি যখন ক্যামেরা সুইচ করে ভিডিও করবেন তখন কিন্তু এই ব্যাপারগুলো আপনি দেখতে পারবেন না। তো আসলে আপনার এটা হচ্ছে নিজের মেইনটেইন করে নিতে হবে, নিজের অনেক প্র্যাকটিসের পর হচ্ছে আপনি এটা বুঝতে পারবেন যে আসলে ঠিক আপনি এইভাবে ক্যামেরা ধরলে হচ্ছে এতটুকু আপনি বুঝতে পারবেন। তবে দেখা যায় যে এখন যেহেতু 15-20 হাজার টাকার ফোন বা তার উপরে যে ফোনগুলো পাওয়া যায় এই ফোনগুলোতে হচ্ছে সেলফি ক্যামেরায় হচ্ছে যথেষ্ট পরিমাণ হাই মেগাপিক্সেল থাকে। তো আই থিঙ্ক যে ক্যামেরা সুইচ করার খুব একটা বেশি দরকার হবে না। এবং আরেকটা ক্ষেত্রে ক্যামেরা সুইচ করা যেতে পারে, তা হচ্ছে আপনারা যখন দেখা যায় যে সেলফ ভিডিও করতেছেন, যেমন হচ্ছে আপনি একটা এলাকায় গেলেন, সেখানে হচ্ছে একটা ফুড রিভিউ দিতে চান, আপনি নিজের হচ্ছে যখন কথা বললেন তখন সেলফ ভিডিওতে হচ্ছে কথা বললেন, সেলফি ভিডিওতে কথা বললেন এবং তারপর হচ্ছে যখন প্রোডাক্টের জিনিসপত্র বা হচ্ছে যে খাবার, সেই খাবারের ছবি যখন আপনি দেখাতে চান তখন হচ্ছে জাস্ট আপনি ক্যামেরাটিকে সুইচ করে ব্যাক ক্যামেরায় নিয়ে দেন হচ্ছে আপনি
খাবারের রিভিউটা আপনি দিয়ে দিলেন। তো এটা আপনার জন্য খুবই সুবিধাজনক হবে। তাই আমার মনে হয় না যে আপনারা ঠিক ব্যাক ক্যামেরা অন করে ডিরেক্ট নিজের সেলফ ভিডিও তৈরি করা এটা আপনাদের জন্য খুব একটা সহজ হবে। তারপরে যারা করতে চান তারা একটু বেসিক্যালি বেশ কয়েকবার প্র্যাকটিস করলে হয়তো পেরে যাবেন। আচ্ছা, শুটিং মেথড নিয়ে কয়েকটা প্রবলেম থাকে, খুব বেশি প্রবলেম থাকে না, কিন্তু দুই একটা প্রবলেম থাকে। দেখা যায় যে আমাদের প্রত্যেকের হাতেই তো স্মার্টফোন আছে। তো আমরা কি করি, স্মার্টফোন হচ্ছে জাস্ট কাত করে নিয়েই হচ্ছে আমরা ভিডিও করা শুরু করে দিই। কিন্তু দেখা যায় যে এক একজনের ফোনের ডিসপ্লে সাইজ এক এক রকম। তো এর ফলে কি হয়, আমরা দারুণ একটা ভিডিও ঠিকই তৈরি করছি কিন্তু আমাদের রেশিওর সাথে মেলে নাই। ইউটিউবের রেশিও হচ্ছে 16:9 রেশিও, সেই রেশিওর সাথে মিলল না কোনোভাবেই। কারণ হচ্ছে এক একজনের ডিসপ্লে সাইজ এক এক রকম, তো ওই অনুপাতে হচ্ছে এরা রেশিও দেয়। তো এই ক্ষেত্রে ফ্রেম সাইজ আপনি সুন্দর করে ভিডিও করে নিয়ে আসলেন ফোন কাত করে রেখেই, কিন্তু পরে দেখা যাচ্ছে আপনার কিছুটা ক্রপ করা লাগতেছে। ওকে, তো এই সমস্যাটা অ্যাভয়েড করার জন্য আপনারা যেটা করবেন তা হচ্ছে ফোনের সেটিংয়ে গিয়ে তারপরে হচ্ছে আপনারা রেশিওটা ঠিক করে নেবেন। যাদের ফোনের সেটিংয়ের মধ্যে রেশিও অপশন নাই তারা হচ্ছে, আমি যে অ্যাপসের কথা বলেছিলাম যে সিনেমা এফবি5 অ্যাপস, তার ভিতরে হচ্ছে আপনারা এই ধরনের খুঁটিনাটি অপশনগুলো পেয়ে যাবেন সেখান থেকে। কারণ দেখা যায় একজনের ফোনের ডিসপ্লে ছোট, একজনেরটা বড়, একজনের রেশিও অন্যরকম, একজনের রেশিও আরেক রকম। কিন্তু প্রত্যেকেই যখন আমরা চিন্তা করে থাকি, যদি চিন্তা করি যে ফোন কাত করে রেখেই শ্যুট নিলেই যদি 16:9 রেশিও হয়ে যেত তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু সবার ক্ষেত্রে এই সমস্যার সমাধান হয় না। অনেকের ফোনে হচ্ছে ডিরেক্ট কাত করে নিলেই হচ্ছে 16:9 রেশিও আমরা পেয়ে যাব, কিন্তু অনেকের ক্ষেত্রেই এইটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে আর কি। তাই এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যে আসলে ঠিক ফ্রেম সাইজ যাতে 16:9 রেশিও থাকে। আমরা সেটিংয়ে গিয়ে হচ্ছে এই ব্যাপারটা আগেই সলভ করে নিয়ে দেন হচ্ছে আমরা শুটে নামবো। এতে করে শট নেওয়া শেষ হলে ফ্রেম কাটার কোনো সম্ভাবনা থাকবে না। এরপরে আসা যাক হচ্ছে ক্যামেরা লেভেল নিয়ে। দেখেন, আমরা প্রত্যেকেই হচ্ছে বলতেছিলাম, আগের ক্লাসগুলোতেও বলেছি যে একটা মানুষ সব দিক দিয়ে সুন্দর হয় না, মানে আপনি একটা মানুষের ফেস ভ্যালু সব দিক দিয়ে পাবেন না। আপনাকে আসলে একটা মানুষের ফেস প্রায়োরিটি খুঁজে বের করতে হবে যে একটা মানুষকে ঠিক তার ফেস কোন অ্যাঙ্গেলে ভাল লাগে, কিভাবে ভাল লাগে। যেমন আপনি যখন ফেস ক্যাম ভিডিও করতে চান তখন হচ্ছে কাইন্ডলি এই ব্যাপারটা একটু নোটিস করবেন যে আসলে ঠিক ক্যামেরা কোন অ্যাঙ্গেলে রাখলে হচ্ছে আপনার ফেস প্রপারলি আসে এবং আপনাকে দেখতে বেশি সুন্দর লাগে। তা আপনার হচ্ছে ওই অ্যাঙ্গেলটা খুঁজে বের করতে হবে। যেমন আপনি প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন, প্রথম ছবিতে হচ্ছে আমাদের যে মডেল তার ক্যামেরা সেট আপটা ভুল ছিল এবং পরবর্তীতে যখন সেট আপ করা হয়েছে তাকে বেশি প্রিমিয়াম লাগতেছে। এবং আপনি সেকেন্ড যে ইমেজ রয়েছে ইমেজগুলো দেখলে দেখতে পারবেন যে একটা মানুষের ফেস ভ্যালু কতটা ক্যারি করে আর কি, যে ক্যামেরার উপর ডিপেন্ড করে আপনার ফেস ভ্যালু কতটা ক্যারি করবে। এখানে প্রথম যে ছবিটা রয়েছে তার সাথে দ্বিতীয় ছবিটা কম্পেয়ার করলে আপনি আরও বেশি বুঝতে পারবেন যে আসলে আমরা ঠিক ক্যামেরা অ্যাঙ্গেলের উপর কতটা ডিপেন্ডেন্ট। আপনি ক্যামেরার নিজের ফেস ভ্যালু ফুটাই তুলতে হলে ডেফিনেটলি আপনার ক্যামেরার হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে বা আপনার বসার অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে। কারণ একটা মানুষের প্রত্যেকটা অ্যাঙ্গেল সুন্দর হয় না, আপনার সুন্দর অ্যাঙ্গেলটা বের করেই হচ্ছে দেন আপনি ক্যামেরাটা সেট আপ করবেন। আমরা শুধুমাত্র একটু লো হয়ে গেলে দেখবেন আপনাকে আর ভালো লাগতেছে না, একটু হাই হয়ে গেলে ভালো লাগতেছে না। ক্যামেরা যদি একটু ডানে সরে যায় বা বামে সরে যায় তখন দেখবেন যে আসলে ঠিক আপনি নিজেকে যেভাবে ফুটায় তুলতে চান বা হচ্ছে আপনার সাবজেক্টকে যেভাবে ফুটায় তুলতে চান তাকে আপনি সেভাবে ফুটায় তুলতে পারতেছেন না। তো এই ব্যাপারগুলো হচ্ছে একটু খেয়াল রাখবেন, কারণ আপনাকে অবশ্যই হচ্ছে ক্যামেরার লেভেলটা খুঁজে বের করে দেন হচ্ছে ক্যামেরা সেট আপ করতে হবে। তো আজকে তো অনেক বিষয় সম্পর্কে আলোচনা করলাম, অনেক বিষয় খুঁটিনাটি। আমার মনে হয়েছে যে এই সকল বিষয় সম্পর্কে আপনাদের টুকটাক একটু ধারণা দেওয়া দরকার, কারণ এই সমস্যাগুলো হচ্ছে আমি পার্সোনালি ফেস করছি এবং আপনারাও হয়তোবা ফেস করবেন। তো এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন আই থিঙ্ক প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন। তো এবারে হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট আমি দিয়ে দিচ্ছি, এখানে অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশট নেবেন এবং আরও দু একটা কথা বলবো, তারপরে হচ্ছে ক্লাস শেষ হলে দেন হচ্ছে আপনারা এটি সাবমিট করে দিবেন। তো কাইন্ডলি সবাই একটু দ্রুত করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন।
আচ্ছা, ওকে। আই থিঙ্ক প্রত্যেকেই হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আপনারা কাইন্ডলি হচ্ছে এটি ক্লাসের পর সাবমিট করে দিবেন। ক্লাস কিন্তু এখানেই শেষ না। বেসিক্যালি হচ্ছে আমরা হচ্ছে এরপর যে প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে, এই প্র্যাকটিক্যালে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে ফেস ক্যাম ভিডিও সেট আপ করবেন। এরপর হচ্ছে কিভাবে কুকিং ভিডিও সেট আপ করবেন, এবং সেই সাথে আমি আপনাদেরকে এটাও দেখাবো যে আসলে ঠিক আপনারা গ্রিন স্ক্রিন সেট আপ কীভাবে করবেন। তো নর্মালি হচ্ছে লাইভে গিয়ে তো স্টুডিওতে এইসব সেট আপ দেখানো সম্ভব না, তাই হচ্ছে আমি ক্লাসটা এখানেই শেষ করব এবং তারপরে হচ্ছে আমি যত দ্রুত সম্ভব প্রত্যেকটা সেট আপের আলাদা আলাদা ভিডিও তৈরি করে দেন হচ্ছে আমি আপলোড দিয়ে দিব, আপনারা হচ্ছে সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো কাইন্ডলি প্রত্যেকেই হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবেন, এবং আই থিঙ্ক প্র্যাকটিক্যাল ক্লাস করলেই হচ্ছে আপনাদের যত ধরনের কোশ্চেন, যত ধরনের সমস্যা আছে সেগুলো সব সলভ হয়ে যাবে। তো এবারে চলে যাব হচ্ছে প্রশ্নোত্তর পর্বে। আপনারা কাইন্ডলি হচ্ছে একটু সবাই দ্রুত করে কমেন্ট করে জানাবেন কার কী সমস্যা আছে বা কী কী ধরনের কোশ্চেন রয়েছে। আপনারা কাইন্ডলি একটু দ্রুত কমেন্ট করেন। ওকে, ওকে। ওকে, ওকে। বাবুল হোসাইন ভাই বলেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো, ধন্যবাদ বাবুল ভাই ক্লাসটি মনোযোগ সহকারে করবার জন্য। আহ, জুলফিকার আলী ভাই বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ক্লাসটি খুব ভালো ছিল, ক্লাসটি দেখে আরও অনেক অভিজ্ঞতা বেড়ে গেছে। ধন্যবাদ জুলফিকার ভাই ক্লাসটি মনোযোগ সহকারে করবার জন্য। আচ্ছা, এখানে জাবের আহমেদ ভাই বলেছেন ভাইয়া সামনে ক্লাসটা করানোর আগে একটু সময় দিয়েন, কোনো কিছু নোট করতে পারি না কারণ প্রথম ক্লাসে নোট করতে দ্বিতীয় ক্লাসে নোট করা যায় না। আচ্ছা, বেসিক্যালি ক্লাসের মাঝখানে আমরা গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে সিনেমাটোগ্রাফি যে ক্লাসগুলো করতেছেন এই ক্লাসগুলো হচ্ছে একটার সাথে আরেকটা খুব ডিপলি রিলেটেড, তাই হচ্ছে
আমরা যদি মাঝখানে অনেকটা গ্যাপ দিই তাহলে হচ্ছে প্রথম ক্লাসে যে সেটিংগুলো সম্পর্কে আলোচনা করেছি কিংবা দ্বিতীয় ক্লাসে যে সেটিংগুলো সম্পর্কে আলোচনা করেছি এগুলো আপনারা আর মনে রাখতে পারবেন না, মাথায়ও রাখতে পারবেন না। এর জন্য ক্লাসের মাঝখানে খুব বেশি গ্যাপ দেওয়ার সুযোগ নেই। রিফাত ভাই বলেছেন ভাই যখন কাজ করবো তখন সমস্যা হয় আমার, সেটা বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে রিফাত ভাই, কোনো সমস্যা নেই। আহ, সাইদ সিফাত ভাই বলেছেন ফোনের ব্যাক ক্যামেরা জন্য কি কোনো ডিভাইস পাওয়া যায় এনার মতো, যেটা দিয়ে ভিডিও করলে বা ছবি তুলে সামনে মনিটরের মতো ছবি আসছে? হ্যাঁ একটা না সাইদ ভাই, আমার জানা মতো এই ধরনের কোনো ডিভাইস নেই, তবে আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন যে এই ধরনের কোনো ডিভাইস পাওয়া যায় কি না। আচ্ছা এইখানে একটা কমেন্ট নিয়ে দেখতেছি খুব পরিমাণে কথা বলা হয়েছে, তা হচ্ছে আহ, জুবাইর আহমেদ ভাই দেখছি এখানে খুব বাজেভাবে একটা কমেন্ট করছেন। জুবাইর আহমেদ ভাই, আপনার আর নেক্সট টাইম ক্লাস করার কোনো দরকার নেই, আপনাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে যদি এই ধরনের কোনো কমেন্ট করে থাকেন। খুবই বাজে ব্যাপার জুবাইর ভাই। মিরাজ ভাই বলেছেন আলহামদুলিল্লাহ ভালো ছিল ক্লাসটি স্যার। ধন্যবাদ মিরাজ ভাই ক্লাসটি মনোযোগ সহকারে করবার জন্য। আহ, রকিবুল রকিবুল ইসলাম ভাই বলেছেন ক্যামেরা কন্টেন্টের উপর 3টা ক্লাস হয়েছে, 3টা ক্লাস আমাদের জন্য অনেক উপকারী, অনেক সহজ ভাবে পুরো সেশনটা আমাদের মধ্যে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ, ক্লাসগুলো আবার দেখলে প্র্যাকটিক্যালি করতে হবে। ধন্যবাদ রকিবুল ভাই ক্লাসটি মনোযোগ সহকারে করবার জন্য। তো আমাদের আর যাদের কোশ্চেনগুলো রয়েছে আমরা কাইন্ডলি একটু দ্রুত কোশ্চেনগুলো করে নিব। জাবের ভাই বলেছেন স্যার আজ অনেক কিছু ট্রাই করেছি, মার্শাল্লাহ অনেক কিছু জানতে পেরেছি। ধন্যবাদ জাবের ভাই। আহ, ফাহিম ভাই বলেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়, বুঝতে পেরেছি। ধন্যবাদ ফাহিম ভাই। মিরাজ ভাই স্যার পেছনের ক্যামেরা যদি পেছনের ক্যামেরার জন্য যদি পেছনে ক্যামেরা স্টানার সাথে একজন ক্যামেরায়, আচ্ছা আমি আপনার কমেন্টটি বুঝতে পারিনি, আপনি কাইন্ডলি একটু বুঝিয়ে কমেন্ট করবেন। মোবাইলের জন্য জুম লেন্স, জাবের ভাই বলেছেন মোবাইলের জন্য জুম লেন্স স্ক্রিনটা কেমন হয়? আচ্ছা আপনি কাইন্ডলি একটু ভালো করে কমেন্ট করেন, আমি আসলে বুঝতে পারিনি আপনি কি বলতে চাচ্ছেন। ময়না আক্তার বল থ্যাংক ইউ স্যার এত ইন্টারেস্টিং একটা ক্লাস করানোর জন্য। ধন্যবাদ আপু ক্লাসটি মনোযোগ সহকারে করবার জন্য। আচ্ছা হৃদয় ভাই বলেছেন স্যার আমাদের পেছনে যে 3টা ক্লাস হয়েছে সেই 3টা ক্লাস ভালোভাবে বোঝার জন্য একটু প্র্যাকটিক্যাল করার জন্য কিছু সময় দিলে ভালো হতো, আশা করি ভিডিওটা। আমি সময় দেওয়া নিয়ে হচ্ছে কিছুক্ষণ আগেই বলেছি যে সময় দেওয়া সম্ভব না, কারণ খুব বেশি সময় দিলে হচ্ছে আপনাদের বেসিক্যালি প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাসের সাথে যে কম্বিনেশন এটা আপনারা খুঁজে পাবেন না কিংবা বুঝতে পারবেন না। তো আশা করছি আর কারোর কোনো ধরনের কোশ্চেন নেই, আশা করছি আপনারা ক্লাসটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে। আচ্ছা এখানে জাবের আহমেদ ভাই বলেছেন যে মোবাইলের জুম লেন্স কিনলে কেমন হয়, মোবাইলে তো প্রপার জুম হয় না। আচ্ছা মোবাইলের প্রপার জুমেও যদি আপনার না হয় সেক্ষেত্রে আপনি জুম লেন্স কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে ফাহিম ভাই বলেছেন হচ্ছে গোল্ডেন স্পাইরালের বিষয়ে হচ্ছে একটি কোশ্চেন করেছেন, তো আমি হচ্ছে প্রত্যেকটা বিষয় হচ্ছে খুব সুন্দরভাবেই বর্ণনা করে দিয়েছি। কাইন্ডলি হচ্ছে আপনি আর একবার একটু ক্লাসটি দেখবেন, তাহলে হচ্ছে আই থিঙ্ক যে বিষয়টি বুঝতে পারেননি সেই বিষয়টি আরও ভালোভাবেই বুঝতে পারবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।